যে দুর্ভাগ্যের মালিক মিস্টার মঞ্জুর আলম পান্না। মঞ্জুর আলম পান্না, আপনাকে আহ, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আপনাকে এখন ভালো আছেন। আছি কেমন ভাই, আপনার পর্যন্ত ভালো আছি। প্রিয় দর্শক, এই যে একটা শব্দ উচ্চারণ করলাম যে দুর্ভাগ্যের মালিক, এর কারণটা হলো যে ওনাকে গত কয়েক মাস যে কি এক নির্মম বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা মোটামুটি আমরা যারা বাইরে ছিলাম মোটামুটি ধারণা করতে পারি। কিন্তু আমাদের এই ধারণা বাস্তবতার চেয়ে আসলে অনেক কম। মুজিবুর আলম পান্না কেন জেলে গেলেন, কেন এই সরকার তাকে জেলে নিয়ে গেলেন, এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এখন পর্যন্ত সরকার দেনও নাই, আমরাও পাইনি। কিন্তু এটাই বাস্তবতা, তাকে জেলে যেতে হয়েছে এবং এখনো তার মাথার উপর একটা অপমানজনক মামলা ঝুলে আছে। তারপরও আমরা এতটুকু ভেবে স্বস্তি পাচ্ছি যে পান্না এই মুহূর্তে মুক্ত হাওয়ায় আছে। মঞ্জুর আলম পান্না, আপনার এই গত কয়েক মাসের যে অবস্থান, এর জন্য আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আমাদের দর্শকদের জন্য আপনাকে অনুরোধ করব যে এই সময়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন আপনার মতো করে। আমার ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি যেভাবে বললেন, বর্ণনা করলেন। উম বাস্তবতা হচ্ছে যে আপনার সাথে আমার যে রিলেশনটা, ছোট ভাই বড় ভাই সম্পর্ক, সহকর্মীর বাইরেও হয়তো আপনি আমাকে আপনি করে অ্যাড্রেস করেন, হয়তো হয়ে গেছে, ওটা ভাঙা যায়নি, ভাঙতে পারেননি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার এই পর্যন্ত অন্তত গত গত 18-20 বছরে নানান সময় আমরা একসাথে যেমন কাজ করেছি, চ্যারিটির কাজ করেছি, পাশাপাশি আপনি নানান ধরনের বড় ভাই হিসেবে, সিনিয়র জার্নালিস্ট হিসেবে হোক, অগ্রজ হিসেবে হোক, আপনার বিভিন্ন ধরনের পরামর্শ আমি মাথা পেতে নিয়েছি। মানে আপনি যা বলেছেন সেগুলো আর ভেঙে বলা লাগবে না। যাই হোক, আমি এই কথাটা এই কারণে বললাম, অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম যে আপনাকে যেভাবে মানুষ চেনে, আপনার প্রতি মানুষের যে অতল শ্রদ্ধা, যে আস্থা, বিশ্বাস, অন্তত তার কিছুটা যেন আমি পাই আর কি। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে স্নেহ করেন, অন্তত আহ অন্য কোনো পথের মানুষ আমি নই, এটাই বোঝানোর জন্য। আর এই সময়ের বর্ণনা কি মানে সামাজিক, রাজনৈতিক, নাকি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা জানতে চাইছেন আপনি? যেটা আপনার মনে প্রথম আসে ওটাই বলেন। ধরেন আমি আপনার আমার মনে মানে একটা পেশাগত জীবন নিয়ে বলতে চাচ্ছি যে আপনার পেশাগত জীবনে আপনার জেলখানে যখন আপনি গেলেন, আপনার মাথায় কি এই চিন্তাটা কখন এসেছে যে আমি কি করেছি যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো? এসেছে এসেছে কামাল ভাই, শুধুমাত্র এবার অ্যারেস্ট হয়েছি শুধুমাত্র সে কারণে নয়। আহ এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টক শোতে হয়তো আমার নানান ধরনের মন্তব্য অ্যাঙ্করিং এর চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে। ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ 10 বছরে আমাকে নানান ধরনের খেসারত দিতে পে করতে হয়েছে পেশাগত জীবনে, আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোষী বানাচ্ছে। আমরা আসলে কাদের দোষ? কেন বারবার এই কাজগুলো ঘটছে? এর শেষ কোথায়? এবং আদৌ সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর, এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে, সময় আমাকে ভাবিয়েছে। এবং ধরেই নিয়েছি যে আমাদের এভাবেই পথ চলতে হবে। যদি বলি আমরা কি সাংবাদিকতা ছেড়ে কথা কথা কখনো চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে, যে সত্য কথা। অবচেতন মনে হয়েছে যে এগুলো করে লাভ কি? আমাদের কি এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে? এবং অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আহ আপনাকে বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে, বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময় যে এই লোকটা সরকার বিরোধী। সেম এজ আমাকেও তাই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছে টাকা খাচ্ছি, রয়ের এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। আমি না, ছোট্ট বিষয় মাথায় ঢোকে না আমার। আমরা যদি টাকা পয়সার কথা চিন্তা করি, তা আমরা তো সবসময় সরকারের দালালি করব। সরকারের বিরাট ভাজন কেন হব? সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন দল বা যে শক্তি গোষ্ঠী ক্ষমতায় থাকে, তাদের দালালিটাকে তো ওই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দলের থেকে বিরোধী শক্তি কয় টাকা খরচ করতে পারে, আর তাদের তাবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় এই কথাগুলো বলছেন,
বিভিন্ন সরকারের সময় আমরা আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না? আর সহজ তারা ব্যাখ্যা খুব হচ্ছে ভালো যদি বুঝেন, কেউ প্রশ্ন করতে হলে। তারা এটা খুব ভালো বুঝেন এবং বুঝেই করেন। একটা কথা আপনি ভাবেন, আপনি নিজে তো ধরেন এই সরকার মানে হাসিনা সরকারের পতনের সময় সেই গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে আপনি তো সক্রিয়ভাবে মানে আপনার অনলাইনেও ছিলেন, তারপরে হুম, আপনি হুম, মাঠেও ছিলেন, ফিজিক্যালিও ছিলেন। আমি জানি আপনি আপনার একমাত্র সন্তানকে নিয়েও পর্যন্ত মাঠে নেমেছেন, আমি জি। যতটুকু জানি। তো এত কিছু করেছেন, এই ত্যাগ স্বীকার করেছেন। যে গুলিটা অন্য অন্য শিশু কিশোরদের গায়ে লেগেছে সেটা আপনাদের গায়েও লাগতে পারতো, কিন্তু কিন্তু তারপরও আপনারা কিন্তু মাঠে ছিলেন। তখন যে প্রত্যাশা নিয়ে মাঠে ছিলেন, এখন 1 বছর পরে সে যখন পেছন ফিরে তাকান, তখন সে প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? বাস্তবায়নের কিছু তো নেই, বরঞ্চ আমরা আমাদের যেই হতাশবাদিতা আমাদেরকে ঘিরে ধরছিল সেটি আরো প্রকট হয়েছে। আমরা কেন শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলাম, কেন আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম, তার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে গণতন্ত্রের হত্যা করা। বছরের পর বছর জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, তৃণমূলেরও যে নির্বাচনগুলো হচ্ছিল, মানুষের ক্ষোভ, মানুষের যেই যেই বিদ্বেষ, সেগুলোর বিস্ফোরণ তো ঘটিয়েছে এই আন্দোলনে। এবং এই বিস্ফোরণটা ঘটানো সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথায় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তখন আমরা যেটা অনেস্টলি স্পিকিং, যে তখন আমরা বুঝি পিছনে এত বড় ডিজাইন আছে। যদি আপনি এখনো বলেন যে আপনি কি অনুতপ্ত, আপনি আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলেন, না, অনুতপ্ত না। ওই সময়ের জন্য আমরা হয়তো ঠিক ছিলাম যে একটা চেঞ্জ দরকার, একটা চেঞ্জ দরকার। আমি এখনো খুব স্ট্রংলি বলবো, বোল্ডলি বলবো, আমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তবে আমি হতাশাগ্রস্ত। আমাদের এখন রক্তক্ষরণটা আরো বেড়ে গেছে। যে প্রত্যাশায়, যেই লক্ষ্যে আমরা চেয়েছিলাম, এখন যে ওই যে অনেকে বলে না আগেরটাই ভালো ছিল, তাই তো মনে হয় আমার কাছে যে আগেরটাই তো ভালো ছিল। আমি এটা সাহস করে বলছি। সাধারণ মানুষ যারা বলা শুরু করেছে, এবং আপনি বলেছেন যে 1 বছর বা 15 মাস পরে এসে কি মনে হচ্ছে, 1 বছর বা 15 মাস পরে না। আমার যেহেতু সবকিছু রেকর্ডেড, আমার যে চ্যানেলটি আছে ছোটখাটো, সেখানে আপনি দেখবেন যে আগস্টে সরকার পতন ঘটলো, আগস্টের শেষ থেকে অর্থাৎ 20-25 দিন পর থেকেই আমি যেন আবার নতুন করে সচেতন হলাম যে না, এটা তো আমরা চাইনি। বিকজ আমাদের বাক স্বাধীনতা হুমকি মুখে পড়ছে, গণতন্ত্র নতুন করে হুমকি মুখে পড়ছে, নির্বাচন নিয়ে এক ধরনের জটিলতা, এক ধরনের কনস্পিরেসি তখন তখন থেকে আমি গন্ধ পাওয়া শুরু করেছি। এবং আমাদের অস্তিত্বে যে শেকড়, মুক্তিযুদ্ধের যে বিষয়টি আদর্শ নিয়ে, সেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে একটি গোষ্ঠী খেলায় মেতে উঠলো। সো আমার কাছে মনে হচ্ছিল যে প্রচন্ড ভাবে ভুল করিনি, প্রচন্ড ভাবে আবারও আমরা নতুন একটা সংকটে পতিত হয়েছি, এবং এই সংকট ঘনীভূত হবে। সো সেই জায়গা থেকে উত্তরণের পথ আমি ব্যক্তিগতভাবে এখনো দেখছি না। আপনি বর্তমান সময়ের কথা একটু বললেন, আমি পারিবারিক জীবন থেকে হোক, ব্যক্তি জীবন, পেশাদারিত্বের জায়গা থেকে হোক, জাতীয় কিংবা সামাজিক জায়গা থেকে হোক, অবক্ষয়গুলো আরো ভয়ঙ্কর আকারে শুরু হয়েছে। জি। আরেকটা জিনিস, এই সরকার দেখলাম আমরা প্রায় যখন তারা কথা বলে, তারা একটা কথা খুবই বলে, মুখস্থের মতো অনেকটা তোতা পাখির মতো তারা বলে যে তাদের 3টা কমিটমেন্ট। 1 নম্বর হলো বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। তো বিচারের একটা আমরা ধাপ দেখলাম। আমি যদি একদম সহজ মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি, যে বিচারের কমিটমেন্ট তারা করেছিল এবং সেই বিচারের যে ধাপটা আমরা দৃশ্যমান হলো গত পরশুদিন 17 তারিখে, এই বিচারের এই যে মানে আপনার রায় বলেন অথবা বিচারে এই যে মানে আপনার যে দৃশ্যমান যে অগ্রগতি, আপনি কি সন্তুষ্ট? প্রশ্ন ওঠে না? বিচার তো আমরা সবাই চাই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন মানুষ কে বিচার চায় না? প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না, এবং এই সুযোগগুলো করে দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে আমি যেসব বিষয় নিয়ে শঙ্কার কথা বললাম, এই সব কিছু সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ। যদি বলেন কেন, আমি অত পণ্ডিত ব্যক্তি নই, আমার পড়াশোনার ব্যাপ্তি অত বেশি নয় আপনার মতো। আপনি প্রচুর পড়াশোনা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করেছেন, যেটি আমার করতে হয়নি। আমি টুকটাক করি, টুকটাক করি। যখন কোনো সমাজ বা রাষ্ট্রে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা বা জঙ্গিবাদ। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, খুব স্বাভাবিকভাবেই তার পরের স্টেজ জঙ্গিবাদ বা চরমপন্থা, এবং তার বিভিন্ন ধরনের আলামত তো আমরা দেখতে পাচ্ছি।
নানান ভাবে সে নারীদেরকে কটূক্তি করা থেকে শুরু করে এবং এক শ্রেণী মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সাম্প্রদায়িকতাবাদের যে চরম একটা জয় জয়কার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, এটাই পরে স্টেজ। এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল, একবার দুইবার না। এবং সর্বত্র সামান্য রিপোর্টার্স ইউনিটি নির্বাচন কিংবা প্রেস ক্লাবের নির্বাচন, সেখানেও পাতানো নির্বাচন হয়, কোথায় না হয়, প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। যদিও পেটা তাকে অনেক বেশি করতে হয়েছে, খেসারত তাকে বেশি দিতে হয়েছে, শুধু তাকে কেন, সেই খেসারতটা আমাদের সবাইকে দিতে হচ্ছে। অতএব আওয়ামী লীগের মানে শেখ হাসিনার যে বিচার, মানে আপনি জুলাই আন্দোলনের কথা বলছেন, এত এত মানুষ মারা গেল, বিচারটা তো আমরা অবশ্যই সবাই চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত মানুষ হত্যাকাণ্ডের পিছনে আসলে দায়ী কারা? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে। আমারও ধারণা ছিল, কেন আমি পথে নেমেছিলাম, আপনি যে বললেন, মনে করিয়ে দিলেন আমাকে যে মাঠে আন্দোলন, আন্দোলনটা, আন্দোলনের সাথে সহমর্মিতা বা কি বলে এটাকে, সমর্থন জানাচ্ছিলাম যে সরকারের পতন দরকার। এত এত রক্ত, এত এত রক্ত আমাদের প্রতিদিন দেখতে হচ্ছিল, প্রতিটা মানুষের বিবেক নাড়া দিচ্ছিল। সো খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছিলাম যে সরকারের ইন্ধনে বা সরকারি নির্দেশেই মানুষ একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু পরে তো আমাদের টনক নড়েছে। আপনিও নিশ্চয়ই কিছুটা হলেও কনফিউজিং অবস্থা আছেন যে এই মানুষগুলো, মানুষগুলোকে কি একটা গভর্নমেন্টের নির্দেশেই মারা হয়েছে, বা গভর্নমেন্টের নির্দেশে, না এর পিছনে আরো কোনো লাইন ছিল? স্নাইপার রাইফেল কোত্থেকে এলো? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, 4 দিনের মধ্যে তার উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা পদ কেন চলে গেল, কেন তাকে চেঞ্জ করা হলো? তিনি একটা প্রশ্ন রাইজ করেছিলেন, আহত পুলিশ এবং আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি বলেছিলেন, এখানে তো স্নাইপার রাইফেলের গুলি, এই রাইফেল তো যার তার কাছে কাছে যাওয়ার কথা নয়। এবং তার ওই মন্তব্যের পরপরই তার মানে মন্ত্রণালয় চেঞ্জ হয়ে গেল। কেন, কি কারণে? এবং জাতিসংঘ যে 1400 মানুষ মানে নিহতের কথা বলছে, সরকার নিজে বলছে 5 আগস্ট পর্যন্ত 832 জন নিহত হয়েছে, সরকার মেরেছে, মানে আওয়ামী লীগ সরকার মেরেছে। আচ্ছা ঠিক আছে, পরের যে 568 জন, সেটা কারা মারলো? যদি 568 জন অন্য কেউ, অন্য কোনো শক্তি মেরে থাকে, তাহলে তো এই 832 জনের মধ্যেও অবশ্যই সেই শক্তি কাজ করেছে। মুগ্ধর গায়ে স্নাইপার রাইফেলের গুলি কে মারলো? সিরাজগঞ্জে 18 জন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এবং সেই হত্যাকাণ্ডের দাবিদার হতে গিয়ে, কৃতিত্বের দাবিদার হতে গিয়ে এখন যারা মঞ্চে রয়েছে, রাজনৈতিক মঞ্চে 2-3টে শক্তি, তারা তো একে অপরে কামড়াকামড়ি করছে, আমরা মেরেছি, আমরা মেরেছি। এবং আমরা যেমন দেখেছি যুবলীগের ক্যাডারদের অস্ত্র হাতে নামতে মিরপুরে, ছাত্রলীগের ক্যাডারদের, আমি দেখেছি ছাত্রলীগের ক্যাডার, আমরা সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে দাঁড়িয়েছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে, তখন ছাত্রলীগের ছেলেপেলে আমার মেয়ের উপর চালিয়েছিল, আমার উপরে হামলা চালিয়েছিল। এগুলো তো মিথ্যা নয়, এগুলো তো মিথ্যা নয়। পুলিশ গুলি করছে আবু সাইদকে, সে ছড়া গুলি হোক যাই হোক, করছে তো আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে, সেই আবু সাইদের প্রসঙ্গ এলো শেখ হাসিনার বিচারের বেলায়। তিনি সুপ্রিয়ার কমান্ডার হিসেবে তার কমান্ডিং এ এগুলো হয়েছে, এই জন্য তিনি দায় এড়াতে পারেন না, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বড় অদ্ভুত বিষয়, যেই মানুষরা হত্যা করলো সরাসরি, আমরা ওপেন দেখছি, সারা বিশ্ব দেখছে, সেই মানুষগুলোর কথা আনা হলো না, নাকি তাদের একটা আলাদা বিচার করা হবে? আমি জানি না, আইনের লোক না আমি, আইন রক্ষাকারী বাহিনীর লোক না। এবং এবং মানে বড় অদ্ভুত লাগে বিচারগুলো আসলে কি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ প্রশ্ন তুলেছে, অতি তড়িৎ গতিতে বিচার হয়েছে, এবং সেখানে সাক্ষীদেরকে জেরা করার সুযোগ দেওয়া হয়নি সমানভাবে, এবং আরো নানান ধরনের ত্রুটি রয়েছে। আসামির অনুপস্থিতিতে এই বিচার হয়েছে, আসামির সপক্ষে শক্ত কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নগুলো তো আমাদের না, এগুলো তো আন্তর্জাতিক সংগঠনগুলো অ্যারাইজ করছে। তো তাদের এই কথাগুলো তো আমরা একেবারে অ্যাভয়েড করতে পারি না। সবচেয়ে বড় কথা, যে ট্রাইব্যুনালের শাসনায় বিচার হলো, সেখানে কেন বিচার করতে হলো? বিচারের আর কোনো জায়গা ছিল না? তার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত না? আমি তো বলছি না যে শেখ হাসিনা একেবারে নির্দোষ, নির্দোষ কতখানি দোষী অবশ্যই আমরা সেগুলো জানতে চাই, এবং তার বিচারের রায়ও চাই, যে কারো বিচার, যেই অপরাধী হোক। কিন্তু কথা হচ্ছে কি, শুরু থেকেই ওই যে আমি বলছিলাম যে 5 আগস্টের পর পরই 20-25 দিনের মধ্যে যখন জেনে গেলাম মুক্তিযুদ্ধের
বিষয়গুলো নিয়ে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা এক ধরনের ষড়যন্ত্র চলছে, তাহলে কি আমরা প্রশ্ন যদি করি যে এটি তারই একটা পার্ট, সেখানে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঝুলাতে হবে? এবং এটা তো স্পষ্ট আইনের লঙ্ঘন যে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য, একেবারে স্পষ্ট বলা। সেই ট্রাইব্যুনালে কেন আরেকটা আন্দোলনের, যেই আন্দোলনকে আমি কোনো অবস্থাতেই ৭১ তুলনা করতে চাই না, অবশ্যই ৭১ অনেক মানে মর্মদাগ ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তা বলে কোন অবস্থাতেই আমি ৭১-এর সাথে তুলনা করতে পারি না। যাই হোক, তো সেখানেই কেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে? এবং যে ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, আপনি বলেন, দেখেন কি হাস্যকর একটা বিষয়। মানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজ ইসলাম, তিনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টবি ক্যাটম্যান, যেই টবি ক্যাটম্যান ব্রিটিশ আইনজীবী, জামায়াতে ইসলামী কিংবা যুদ্ধাপরাধীদের আইনজীবীর পরামর্শক ছিলেন, সেই তিনি আবার এখন ওই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক। মানে এইগুলো আপনি নানা কিভাবে রকম পারবেন? আপনি একটু আগে বলছেন। জি। এগুলো নানা রকম বিতর্ক আমার মনে হয় সামনের দিনগুলিতে আরো হবে। তবে আপনি যে কথাটা বললেন যে দেখেন এটা তো আমার আপনার কথা না, আপনি তো আপনার কথা বললেন না, আপনি তো এখানে মানে আপনার বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো তাদের যে অবজারভেশনটা হুম, সেটাই তো হুম। উল্লেখ করলেন। এখন সেই জবাব কিন্তু সরকারকে একসময় দিতে হবে, আজকে হয়তো দিবে না, কালকে হয়তো দিবে, আমি জানি না কি দিবে তারা। আমি ওনাদের অঙ্গীকারের দেয় না, দ্বিতীয় উত্তর উত্তর পয়েন্টটা উত্তর দেয় না, সংস্কার উত্তর দেয় না। জি উত্তর দেয় না, সরকারগুলো উত্তর দেয় না, দেয় দেন না। না দেন। তারা এটা না আগের দিয়ে পেটে সরকারও দেয় নাই, পাঠিয়ে দেয়। এটা আগের জি, সরকারও দেয় নাই, এই সরকারও দেয় না। তো আমি সেটাই। ওনাদের যে অঙ্গীকারের যে দ্বিতীয় পয়েন্টে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এত লম্বা হয়ে যাবে। আমি সরাসরি হুম, তৃতীয় পয়েন্টে আসছি, সংস্কার নিয়ে আমরা আরেকদিন আলোপ করবো। আমরা জি। তৃতীয় যে পয়েন্টটা যে নির্বাচন, আপনি একটু সংক্ষেপে আমাকে বলবেন যে এই প্রেক্ষিতে, সামগ্রিক যে প্রেক্ষিতে আপনি দেখছেন যা ঘটছে দেশে, এই প্রেক্ষিতে আপনার কাছে সামনে নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি যথেষ্ট কনফিউজিং অবস্থায় রয়েছে এখনো, নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা এই সরকারের কোনো নির্বাচন আদৌ হবে কিনা। এখন যা কিছু দেখছি, এই যে সংস্কার মহস্য বললেন না, এগুলো বিলিভ ইট অর নট, আমি সংস্কারের যে টানা ৯-১০ মাস সংস্কার ধরনের আলোচনা হয়েছে, আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি, জানি যে এগুলো কিচ্ছু হবে না, একটা সংস্কার হবে না। এগুলো মাত্র মানুষকে মানে টাইম পাস করা, মানুষকে একটা কিছুর মধ্যে রাখা, এগুলো একটা কিছু হবে না। সংস্কার দূরের কথা, এবং সংস্কারকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই যে গণভোট ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা শক্তির টাইম পাস করতে যাচ্ছে। এইগুলো করে বরঞ্চ তাদের মধ্য থেকেই আওয়ামী লীগ হয়তো নির্বাচন চায়, আওয়ামী লীগ হয়তো সহিংসতা করবে, হয়তো তাদের কথাবার্তায় সেই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় সেই ধরনের ইঙ্গিতই দিয়েছেন রয়টার্সকে। কিন্তু আওয়ামী লীগ যদি সহিংসতা নাও করে, তাও কি মনে হয় আপনার নির্বাচন হবে? এই যে নির্বাচনের তফসিল ঘোষণা বাকি আছে হয়তো হাতে গোনা ১০-১৫ দিন, ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করার কথা, তার মধ্য দিয়ে গণভোট চাওয়া হয়। আর একটা হাস্যকর বিষয়, মানুষকে কিভাবে বোকা বানাতে পারে রাজনৈতিক শক্তিগুলা, মানে একের পর এক নমুনা আমরা পাচ্ছি। অতএব নির্বাচন আদৌ হবে কিনা যথেষ্ট কনফিউজড। তাহলে আর আলোচনা আর কি বলবো। আহ প্রিয় দর্শক, আপনারা শুনলেন মঞ্জুর আলম পান্নার উপলব্ধির কথা। আমি যেটা শুরুতে বলেছিলাম, এই সরকারের তিনটা অঙ্গীকার ছিল: একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। বিচার এবং সংস্কার নিয়ে মঞ্জুর আলম পান্নার মতো আমি নিজেও হতাশ। আর বাকি রইল নির্বাচন। নির্বাচন নিয়ে পান্না খুব সহজে, খুব অল্প কথায় যে দুই তিনটা কথা বললেন, সেগুলো যদি আপনারা একবার বিবেচনায় নেন, আপনারাও কিন্তু খুব বেশি একটা কি আশাবাদী হতে পারবেন? আমরা বরং এখন হিসেব করতে বসি যে 1 বছর কয়েক মাস আগে, গত বছরের জুলাই অগাস্টে আমরা কেন রাস্তায় নেমেছিলাম। আজকে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বিবৃতি দেখলাম, রিপোর্ট আকারে সেটা তারা প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ন্যায় আহারে, এই সজীব ওয়াজেদ জয় যদি ন্যায় বিচারের পক্ষে 15 বছরে একবার যদি একটু মানে উচ্চবাচ্য করতেন তাহলে ভালো লাগতো। অন্তত শেখ হাসিনা যেই হারে 2 হাতে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, তারপরে বিচারিক আদালতের মাধ্যমে এক ধরনের
ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে জামাতের নেতাদেরকে কর্তন করছে, সেটা থেকে হয়তো ফিরতো। আজকে তার মায়ের জন্য তার হাহাকার অবস্থা। হ্যাঁ, এবং কি চমৎকার ভাবে বলতেছে কি দেখেন, শেষের দিকে এই কথার আমি আবার সুর শুনি, বাংলাদেশেও কেউ কেউ বলার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে, গণ অভ্যুত্থান হইল, তো এই যে মানুষ মারা গেল তার বিচার হচ্ছে, পুলিশ যে মারা গেল তার বিচার কোথায়? ভাই রে, পুলিশ কি পুলিশ ছিল? পুলিশ তো ছিল আওয়ামী লীগের একটা অংশ। তো এটা তো যুদ্ধ হয়েছে, গণ অভ্যুত্থান, মুখোমুখি যুদ্ধ হয়েছে। যুদ্ধে যদি আজকে সেই যুদ্ধে যদি এরা পরাজিত হইতো, সেনাবাহিনী যদি মানে ওই সরকারের কথা শুনতো, তাহলে চিন্তা করেন তো 1400 তো বলে জাতিসংঘ, আমার 2022 বলে বেসরকারি সূত্র, তাহলে ওই দিন 5ই আগস্ট যদি সেনাবাহিনী কামান দাগাইতো আর হেলিকপ্টার থেকে যদি বোমা ফেলতো বা গুলি করতো, আরো 4-5 হাজার লোক মারা যেত, তাই তো? তাইলে কি দাঁড়াইতো? ওইটা ঠিক আছে, তাহলে ওইটা মৃত্যুর পর ওটা বলতো যে এটা উচ্ছৃঙ্খল জনতা মারা গেছে, এটার কোনো বিচার হবে না, তাই তো? মানে ওরা যেহেতু জঙ্গি, উচ্ছৃঙ্খল, এবং মানে উচ্ছৃঙ্খলতা কোনো মানে আইনের শাসনের পরিপন্থী, আর যেহেতু যাদের আইনানুগ বাহিনী তাদের হাতে অস্ত্র আছে, তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে, সুতরাং ওই মৃত্যুটা বৈধ। কিন্তু এই জনতা যে পাল্টা একটা শেখ হাসিনার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করলো, তো এই যুদ্ধে কি মারা যাবে না? পাল্টা যেখানে গুলি চালাচ্ছে, তো পাল্টা কি হবে? তাই তো হবে। এটা তো হলো মানে অনেকটা দেশ, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, মানে মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার পাখানাদার বাহিনীর যুদ্ধ হয়েছে, তাই তো? মুক্তিযোদ্ধা মারা গেছে রাজাকার পাখানাদার বাহিনী। এখানে কল্পনা করেন, তাহলে কি আপনি এখন স্বাধীন বাংলাদেশে দাবি তুলবেন যে রাজাকার এবং পাখানাদার বাহিনী যে মারা গেছে, তাহলে তাদের বিচার করো? এই পুলিশ, এখনকার এই পুলিশের সাথে ওই সময়ের পুলিশের তুলনা কেন করছেন? ওই সময়ের পুলিশের ভূমিকা ছিল তো আওয়ামী লীগের বাহিনী হিসেবে, তারা কি লেথাল উইপেন ব্যবহার করতে পারে? সরাসরি গুলি করতে পারে, হেলিকপ্টার থেকে গুলি করতে পারে, টিয়ার গ্যাস মারতে পারে। যেখানে আকাশপথে, স্থলপথে তারা যুদ্ধ করলো নিরস্ত্র মানুষের হাতে, তার লক্ষ লক্ষ মানুষ সেই ক্ষোভটার পাল্টা যদি তারা মানে শোধ নেয় বা তাদেরকে নিরস্ত্র করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য যদি অগ্রসর হয়, এই যুদ্ধে যারা পরাজিত হলো, যারা মৃত্যুবরণ করলো, সেই শত্রুপক্ষ, সে আওয়ামী লীগের নেতাকর্মী হোক আর তখনকার পুলিশ, যারাই ছিল না কেন, যারা শেখ হাসিনার ব্যক্তিগত লাভের জন্য, ক্ষমতার জন্য যারা যুদ্ধ করলো এবং জনতার বিরুদ্ধে, তাহলে আপনি তাদের বিচার করবেন? তাহলে একই হয়ে গেল, জনতার মৃত্যু আর ওই সময়ের আওয়ামী লীগের নেতা কর্মী আর পুলিশ যারা সরাসরি গুলি করতেছিল তাদের মৃত্যু এক হয়ে গেল। এটা হয় কোনোদিন? তাহলে কি মানে এই যুদ্ধের পরে কি একটা নিরপেক্ষ সরকার এসে বসলো যে দুই পক্ষে গোলাগুলি করছে, আছে ওদেরও দণ্ড দেবো, এদেরও দণ্ড দেবো? একটা আজব মানে যুক্তি। সেই কথাটাই দেখেন বলতেছে বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই, জয় বলতেছে। তো তোমার মায়ের সময় কি শাসন ছিল? ওটা তো আরো দুঃশাসন ছিল। আইনের শাসন না ফেরা পর্যন্ত কোনোদিন আইনি আপিলের জন্য অপেক্ষা করতে হবে, তখন এই রায় বাতিল হয়ে যাবে। মানে আবার আসবে ওনারা এসে, তখন এটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আওয়ামী লীগ আসলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, তখন আপিল করলে এটা বাতিল হয়ে যাবে। তার দাবি ন্যায় বিচারের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়নি, প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করা হয়েছে। তো এটা তো জামাতের এরাও বলে, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে না, ওই ট্রাইব্যুনালটা যেন চালু থাকে, তারপরে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এখন যারা ওই এইসব রায় দিচ্ছে তখন তাদেরকেও ওই বিরুদ্ধে ওই একই রায় হবে। আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা কানে ঢুকতেছে না? বলছে বরং প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করা হয়েছে। জয়ের বক্তব্য, এই অস্থিরতার সময় আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে আটক করা হয়েছিল, অশান্তির সময় অনেক পুলিশ কর্মীও নিহত হয়েছিল। দেখেন, অশান্তির সময়, এটা গণ অভ্যুত্থান
ওই স্বীকার করে না। ওই যদি আমরা দেখবেন যে এরাও ওই মুক্তিযুদ্ধ স্বাধীনতার সময় ওটাকে বলা হচ্ছে গন্ডগোলের সময়। তো এরা হলো ওই এক পক্ষ যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, ওরা বলে গন্ডগোল ওই ৭১-এ, আর এরা বলতেছে অশান্তির সময়। তো অশান্তির সময় অনেক পুলিশ কর্মীও নিহত হয়েছে, কিন্তু মামলা হয়েছে শুধু হাসিনার বিরুদ্ধে। ইউনূস সরকারকে অনির্বাচিত অবৈধ বলে নিশানা করে বলেন ওরা এমন একটা আইন পাশ করেছে যা পুলিশ কর্মী এবং আমাদের দলীয় কর্মীদের হত্যার জন্য দায় মুক্তিদেরকে দায়িত্ব হবে। এটা যুদ্ধে পরাজিত শক্তি। তো পরাজিত শক্তি, তো তারা হলো গুলি করে মানুষ মারছে, তো তাদের বিচার হয় কেমনে? তো এটা কি মানে সমান সমান নাকি? মনে হচ্ছে যেন মানে ওরাও দোষী এরাও দোষী, এরকম বিষয়। তাহলে আর ইয়ে হলো কোথায়, যুদ্ধ হলো কোথায়? তাহলে বাংলাদেশের যুদ্ধটাও তো তাহলে সঠিক না, কারণ তখনও যুদ্ধে জিততে যে ওই রাজাকারদেরকে মারতে হয়েছে, পাক হানাদার বাহিনীকে মারতে হয়েছে না? কি অদ্ভুত সব যুক্তি নিয়ে আমাদের কেউ কেউ পেশাবার এইসব বক্তব্যে গুলো বলে শেখ হাসিনার শাসনকে, শেখ হাসিনার অবস্থানকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা, এটা কোনোদিনও হবে না। এইটা রীতিমতো মানে ৭১-এ তো হয়েছে একদম মানে দেশ স্বাধীনের যুদ্ধ, আর এইটা হচ্ছে গণতন্ত্র স্বৈরতন্ত্র থেকে মুক্তির যুদ্ধ। পৃথিবীর বিশ্বে এরকম বড় বড় গণ অভ্যুত্থান যখন হয় এমনই হয়। তো গণ অভ্যুত্থানের পরে যারা বিজয়ী হয় ওই তাদের বিরুদ্ধে কোনো হয় না, মামলা হয় না, তাদের বিচার হয় না। ওই লক্ষ লক্ষ জনতার হাতে বহু ওই স্বৈর শাসকদেরকে পরাজিত করার জন্য তখন স্বৈর শাসকদের বহু লোকজন মারা যায়। তো সেই কারণে গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা, তাদের বিচার হয় না, বরং ওই যারা নিহত হয়, যারা যুদ্ধ করে, যে পরাজিত শক্তি, তাদের আরো বিচার হয়, তাদের নিশানা খুঁজে পাওয়া যায় না। এই রাষ্ট্রবিজ্ঞান, যুদ্ধের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান কম আছে, আমার ধারণা যে তারাই এই সমস্তগুলি থোড়া যুক্তি দিয়ে সমান মানে একটা পাল্লা দেওয়ার চেষ্টা করে। ওই যে জয় যেমন বলতেছে যে আমার আওয়ামী লীগের কর্মী পুলিশ মারা গেছে, আরে বাবার তোরা এক ছিলি, তোরা জনতাকে বিরুদ্ধে দাঁড়াইছিস, জনতাকে গুলি করছিস, ১,৫০০ ২,০০০ মারা গেছে, ২৫-৩০ জন আহত হয়েছে। ওই বিজয়ী এবং বিজয়ী সমর্থকদের বিচার হবে না। এটা হলো ইতিহাস, যুদ্ধের ইতিহাস এমনই হয়। যুদ্ধের বিজয়ী শক্তি কখনো তার নিজের লোকদেরকে বিচার করে না অপরাধের জন্য, ওটা অপরাধ না, ওটা হলো নির্বাসিত, ভারতে আশ্রিত, কিংবা ভারতের যে রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকার তাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিচ্ছেন, লালন পালন থেকে শুরু করে তার পুনর্বাসন এবং প্রত্যাবাসনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করছেন। তো শেখ হাসিনাকে কেন্দ্র করে, আওয়ামী লীগ নয়, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর আমাদের এই দেশে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু ঘটছে, আমাদের জাতীয় জীবনে আমার জানা মতে এইরকম দুঃসহ ঘটনা আর কখনো ঘটেনি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সেখানে শেখ হাসিনার বিচার চলেছে এবং সেই বিচারের পর একটি প্রত্যাশিত রায় এসে গেছে। আমরা সবাই যেভাবে আশা করেছিলাম, আশঙ্কা করেছিলাম যে এই আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে, এবং ঠিক তেমনটি হয়েছে। আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করবে এবং তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা যা যা করার, যে কাজগুলো অতীতে তারা করেছে সেই কাজগুলো করবে এবং সেই কাজগুলো তারা করেছে। কিন্তু যে বিষয়গুলো আমরা কখনো কল্পনা করিনি, যেমন যেদিন বিচারের রায় ঘোষিত হবে সেদিন আবার দুটো বুলডোজার নিয়ে ৩২ নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্যে ছাত্র এবং জনতা সেখানে হামলা করবে, আর সেই হামলা
প্রতিহত করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী সর্বশক্তি নিয়োগ করবে, এটা আমাদের স্বপ্নের মধ্যে এবং কল্পনার মধ্যে ছিল না। এবং এখানেই কতগুলো বিষয়, যাকে বলা হয় আমাদের ভবিষ্যৎ রাজনীতির কতগুলো বিষয় এখানে লুকায়িত রয়েছে। আমরা জানি যে ৩২ নম্বর একটি পুরাতন রোড, এই রোডটির নাম এখন আর ৩২ নম্বর নেই, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় যে সড়কটির নাম ৩২ নম্বর রাখা হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সেই ৩২ নম্বর সড়ক এবং সেই সড়কের একটি বাড়িকে কেন্দ্র করে যেভাবে 32 আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল, সেই বাড়িকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর। বহু বিতর্ক হয়েছে, বহু কান্নাকাটি হয়েছে, বহু নাটক হয়েছে, বহু সিনেমা হয়েছে, আরও অনেক কিছু, কিন্তু ৩২ নম্বরের যে গুরুত্ব একটু কমেনি, এর যে উজ্জ্বলতা একটু ম্লান হয়নি, বরং আগে যেভাবে ৩২ নম্বর বাড়িটি দাঁড়িয়েছিল বলতে গেলে জরাজীর্ণ অবস্থায়, এখন ভঙ্গুর যে ৩২ নম্বর, যার বিরাট অংশ ভেঙে ফেলা হয়েছে এবং বৃহৎ স্বরূপে সেটি ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এবং প্রতি মুহূর্তে কিছু মানুষকে সেই ৩২ নম্বর বাড়িটি যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে ধামকি দিচ্ছে এবং যেভাবে মানুষের আবেগ এবং বিবেক এই দুটোকে নাড়া দিয়েছে, তাতে করে ৩২ নম্বর বিরোধী যারা আছেন ওই বাড়ির ইট, বালু, সিমেন্ট থেকে শুরু করে সব কিছু তাদের জন্য রীতিমতো হুমকি হয়ে পড়েছে। যেদিন লকডাউন ঘোষণা করা হলো, শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে বা রায় ঘোষণার বিরুদ্ধে লকডাউন ঘোষণা করা হলো, সেই দিন সেখানে আজব ঘটনা ঘটল। জনৈক ভদ্র মহিলা সেখানে গেলেন, মধ্যবয়স্ক, তিনি সেখানে হাই মুজিব হাই মুজিব বলে আর্তচিৎকার শুরু করলেন। ১২-১৩ বছরের এক কিশোর সেখানে গেলেন এবং তিনি বঙ্গবন্ধুর বই নিয়ে এবং ওই বাড়ির খণ্ডিত কিছু ইট পাথর নিয়ে যেভাবে তিনি কথা বললেন এবং যে কাণ্ড তিনি করলেন, এটি আমাদের স্বপ্নের মধ্যে, কল্পনার মধ্যে ছিল না। এবং যে আগুন ৩২ নম্বরের ভেতর থেকে প্রতি মুহূর্তে বেরোচ্ছে, সে আগুন সুর হয়ে, তাল হয়ে, লয় হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে মানুষের মন এবং মস্তিষ্কে। তো এসব কারণে ১৭ তারিখে, অর্থাৎ সেই নভেম্বর মাসের ১৭ তারিখে যেদিন রায় ঘোষণা করা হবে, সেই দিন যেমন আইসিটি কোর্ট খুব ব্যস্ত রায় ঘোষণা নিয়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে যেন কোর্টের নিরাপত্তা বিঘ্নিত না হয়। আর অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা আন্ডারওয়ার্ল্ড থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে, সারা বাংলাদেশ থেকে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো অবস্থাতে এই রায়টি ঘোষণা করা না যায় বা না হয়। তো এরকম যখন একটা ব্যস্ততা, টান টান উত্তেজনা, ঠিক সেই সময়টাতে দুটো সেই বুলডোজার ৩২ নম্বর দিকে আসলো এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে তারা আগের মতোই বীরদর্পে সেই ৩২ নম্বরের বাকি যে অংশ এটি ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে। কিন্তু হঠাৎ রাষ্ট্র দাঁড়িয়ে গেল, পুলিশ আসলো, তারপর সেনাবাহিনী আসলো, আর যারা জনগণ ভাঙতে এসেছিল তাদের মধ্যে জিদ চেপে গেল। এরপর যাকে বলা হয় উভয় পক্ষের, অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং যারা ভাঙবে সেই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল এবং শক্তিমত্তা প্রদর্শন শুরু হয়ে গেল। ১৭ তারিখ রাত, গভীর রাত অবধি এই যাকে বলা হয় উভয় পক্ষের শক্তি প্রদর্শন, এক পক্ষ ভাঙবে আর এক পক্ষ ভাঙতে দেবে না, এইভাবে চলছিল। এবং যেখানে রাষ্ট্র দাঁড়িয়ে গেছে, রাষ্ট্র একটা বৃহৎ শক্তি, রাষ্ট্রের সঙ্গে আসলে কেউ পারে না। কাজেই যারা বিক্ষুব্ধ জনতা ছিলেন তারা হয়তো সেই ভোররাত্রের দিকে তারা সরে গেছেন,
আমি যখন ভিডিও করছি আজকে খুব সকালবেলা ভিডিও করছি, 18 তারিখ সকালবেলা, আজকের সকালের ঘটনা আমি এখন পর্যন্ত জানি না। কিন্তু যে কথা আমি এখানে বলা শুরু করেছিলাম সেই ঘটনা আবার ফিরে যাই। সেটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে। এই রায়টি যখন বাস্তবায়িত হবে ঠিক সেই সময়টিতে বলা হবে যে একটি রায় হয়েছে। এর কারণ হলো যে তিনি এখন পৃথিবীর অন্যতম একটি পরাশক্তির আশ্রয়ে আছেন এবং সেই পরাশক্তিটি কোনো অবস্থাতেই শেখ হাসিনার ব্যাপারে ছাড় দিতে একেবারে নারাজ। তারা শেখ হাসিনার জন্য সব কিছু করতে রাজি, আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। এবং শেখ হাসিনাবিহীন বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক তারা রক্ষা করতে চাচ্ছেন না, বরং বাংলাদেশের সঙ্গে তাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোর অনেকগুলো দ্বার তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। কাজেই শেখ হাসিনাকে নিয়ে ভারত যা কিছু করছে আর বাংলাদেশ সরকার যা কিছু করছে, এখানে উভয় পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যতদিন ক্ষমতায় আছেন তাদের পক্ষে শেখ হাসিনাকে ছাড় দেওয়া, তার সঙ্গে একটা নেগোসিয়েশন করা, এটি এই রায়ের পর বলতে গেলে অসম্ভব হয়ে পড়ল। এই রায়ের আগে অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এই রায়ের পর অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে আওয়ামী লীগের, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে একটা বাধা এবং দেয়াল, পার্মানেন্টলি একটা কনক্রিট দেয়াল তৈরি হয়ে গেল। এখন এই দেয়াল অতিক্রম করা সম্ভব হবে কিনা বা বর্তমান সরকার করতে চাইবে কিনা, আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে এই সরকার একটি নির্বাচন দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং সেই নির্বাচনটির তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। কাজেই সরকারের হাতে আসলে কার্যত সময় আছে 1 মাস। পরবর্তীতে যারা নির্বাচিত হবেন রাজনৈতিক সরকার, তাদের হাতেই শেখ হাসিনার বিচারের ভার, তার রায় কার্যকর করার যে দায় দায়িত্ব এবং ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা অথবা ভারতকে টেক্কা দেওয়া, এটি পরবর্তী রাজনৈতিক সরকারের উপর নির্ভর করবে। এবং আমরা যেটা অতীতে দেখেছি সেটা হলো আমাদের দেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার প্রাণান্ত চেষ্টা করেছে এবং দীর্ঘমেয়াদে ক্ষমতা চালানোর জন্য আবেগ দিয়ে আসলে ক্ষমতা চালানো যায় না। ভারতের 7 সিস্টার দখল করা হবে, ভারতের বিরুদ্ধে জিহাদ করা হবে এবং সেই গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করার জন্য সারা দুনিয়ার মুসলমানরা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ গাজওয়াতুল হিন্দ শুরু করবে, পাকিস্তান শুরু করবে, শ্রীলঙ্কা শুরু করবে, এমনকি নেপালের যারা মুসলমানরা আছে তারাও তলোয়ার হাতে নিয়ে ভারতের যে হিন্দুত্ববাদ তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দিল্লির সিংহাসনে আবার সেই মুসলমানদের জয় জয়কার শুরু করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এটির বাস্তবায়ন ঘটানোর জন্য যে মিলিটারি ট্র্যাক্টিস দরকার, যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার, সেটি এই মুহূর্তে এখনও পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা আমাদের যারা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সম্প্রদায় রয়েছেন তাদের এটা হয়নি। বোঝার চেষ্টা করুন, আবেগ দিয়ে ইসলামের কোনো কিছু হয়নি। ইসলামের মহানায়কেরা পারস্য দখল করেছেন, তো সেখানে পারস্যের মিলিটারির চাইতে আরবের মিলিটারি ওই মুহূর্তে শক্তিশালী ছিল। রোমান সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী কেন্দ্র সিরিয়া দখল করেছেন খালিদ ইবনে ওয়ালিদ। রিজন ছিল, কারণ ছিল, এবং পুরো মিলিটারি পয়েন্ট অফ ভিউতে সব দিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব ছিল। দ্বিতীয় মেহমেদ, যিনি কনস্টান্টিনোপল দখল করেছেন, যেটার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি পারস্য বিজয়ের ব্যাপারেও কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু এই ভবিষ্যৎবাণী মুসলিম সেনাপতিরা সফল করেছিলেন তাদের মেধা, যোগ্যতা, সামরিক কৌশলতা, ঐক্যবদ্ধতা, ট্রেনিং সব কিছু দিয়ে। কিন্তু অসম কোনো যুদ্ধে কখনো মুসলমানরা বিজয় হয়নি, কোনো কালে হয়নি। তো কাজেই আমি অ্যাজ এ মুসলিম হিসেবে গাজওয়াতুল হিন্দ বিশ্বাস করি এবং এটা সম্ভব এই কারণে ওয়ান্স আপন এ টাইম
আমাদের এই ভারতবর্ষ পুরোটাই আমাদের অধীন ছিল, মুসলমানদের অধীন ছিল, এবং 800 বছর ধরে আমরা দিল্লি, এই 7 সিস্টার, এই বাংলাদেশ, এই আফগানিস্তান, এই পাকিস্তান, এমনকি উজবেকিস্তানের একটা বিরাট অংশ আমরা শাসন করেছি। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সেই শাসন দিয়েছিলেন, একটা সময় আগামীতে যে সেই শাসনটি আবার দেবেন না এটি বলা যায় না। তবে এখন যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ধীশক্তি, তাদের ক্ষমতা, তাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে, এমনকি তার সঙ্গে সঙ্গে যে আধুনিক সভ্যতা এবং আমাদের যে মিলিটারি পাওয়ার, সব মিলিয়ে গাজওয়াতুল হিন্দ তো দূরের কথা, গাজওয়াতুল যাকে বলা হয় ত্রিপুরা, কিংবা গাজওয়াতুল, আমরা যদি এই মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলের আরাকান, গাজওয়াতুল আরাকান, এটাও যদি আমরা কল্পনা করি, এটি আমাদের কাছে এই মুহূর্তে অবাস্তব। এখনকার বাস্তবতা হলো যে পৃথিবীর পরাশক্তি ভারত, পৃথিবীর পরাশক্তি চীন, পৃথিবীর পরাশক্তি হলো পাকিস্তান। তো এই 3টি পরাশক্তির জাতাকলের মধ্যে আমরা পড়ে গিয়েছি, এবং একটি পরাশক্তি যেভাবে, মানে বৃহত্তম পরাশক্তি মানে ভারত যেভাবে শেখ হাসিনাকে ওন করেছে, তার বিপরীতে যদি বিএনপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে কোনো পরাশক্তি ওন করত, সেটা পাকিস্তান হোক, সেটা চায়না হোক, এমনকি সেটা আমেরিকা হোক, কিন্তু সেই লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এখানে ভারতের মধ্যস্থতায় পৃথিবীর অনেক পরাশক্তি যেভাবে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বর্তমান শাসক যারা আছেন তাদের সঙ্গে তাদের যে কোঅপারেশন ছিল আজ থেকে 6-7 মাস আগে, সেই কোঅপারেশন থেকে তারা যেভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাতে করে আগামী দিনে আওয়ামী লীগের যে ঔদ্ধত্য, আওয়ামী লীগের যে এই যাকে বলা হয় জ্বালাও পোড়াও আন্দোলন, কিংবা শেখ হাসিনার ফিরে আসার যে হুমকি, এগুলো না কমে বরং আগামী দিনে বাড়তে থাকবে। যারা এই ক্ষমতা আছেন কিংবা আগামী দিনে যারা ক্ষমতা আসবে, তাদের সকলের জন্য শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, তার প্রাণবায়ু আছে, ততদিন তিনি তাদের সকলের জন্য একটা মহা বিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত। এটি শেষ হবার নয়। কাজেই যে রায়টি ঘোষণা করা হলো, এই রায়ের মাধ্যমে মূলত একটি বিরোধকে উস্কে দেওয়া হলো, একটি যাকে বলা হয় গৃহযুদ্ধ, একটি বিশৃঙ্খলা, একটি রাজনৈতিক অরাজকতা, এই কর্তার একটা অসহায় উক্তি কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। সেনা সদস্যরা, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেও যেই এনার্কি ছিল এই 32 নম্বরকে ঘিরে বিচারের দিনে, যে দিন ট্রাইব্যুনাল একটা বিচার করছে, সমস্ত দেশে বিদেশের সমস্ত ফোকাস পয়েন্ট ছিল ট্রাইব্যুনালের দিকে, যে কি বিচার হয়। বাইরে স্বজনরা ছিল, তাদের মধ্যে আনন্দ একদিকে, কান্না যে তারা বিচার পাচ্ছে, আবার আনন্দ হচ্ছে যে বিচার হচ্ছে, আর বেদনাও তাদের মধ্যে স্মৃতিতে ভেসে আসছিল। এরকম একটা ফোকাস পয়েন্টে যখন সবার মনোযোগ, ঠিক সেই সময় খেয়াল করেন তো 32 নম্বরকে ঘিরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কত 100-150 লোক হঠাৎ করে চলে গেল, আসলো এক্সোভেটার, বুলডোজার, কি 32 নম্বর ভাঙা হবে, 32 নম্বর এই নিয়ে বোধহয় 2-3 বার, সর্বশেষ যে তাদের তো আর কোনো অস্তিত্ব নেই, অল্প কিছু অবকাঠামো আছে, সেখানে ভাঙার কি হলো? আর এটা কি ভাঙার জন্য কি কোর্ট নির্দেশ দিছে? আইন কি বলছে যে তুমি ভাঙো? যদি ভাঙতে হয় বাকিগুলো সমান করতে হয়, তো এটা তো সরকার একবার করবে, তারপরে তার সিদ্ধান্ত অনুযায়ী করবে। কোনো ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে নিতে পারে? তাহলে তো আর বিচারের দরকার কি ছিল? তাহলে ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত বসায় সবাইকে ফাঁসি দিয়ে দিলেই হয়। তাহলে এই 8 মাস ধরে, প্রায় 8 মাসের বেশি, 1 বছর ধরে যে ট্রাইব্যুনালটা চললো, বিচারটা তাহলে কেন? এটা তো আইনের আওতায় বিচারটা হচ্ছে। তো সেনাবাহিনী প্রধান উপদেষ্টা যে এই যে আহ্বান জানালেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে, সেনাবাহিনীর সহায়তা কামনা করলেন।
সেনাবাহিনী এক 32 নম্বরে সেই হিমশিম খাচ্ছে দেখেন বুঝাইতে যে এটা উড়াই দেবে তারা। কেন উড়াই দেবে? সে বলছে রায় তো পাইছেন, রায়টা ঠিক আছে কিনা? বলে হ্যাঁ রায় ঠিক আছে, কিন্তু তারপরও করবে। এরকম যদি মনোভাব থাকে, এবং দেখেন এদের গায়েও হাত দিতে পারতেছে না, অ্যারেস্টও করতে পারতেছে না, তো এরা তো ধরেন এইরকম নির্বাচন তো আরো বড় আঙ্গিক হবে। তো এই অবস্থায় যদি মবগুলো যদি ছড়ায় ছিটায় যায় সারা দেশে, সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী লাঠিচার্জ করলে বলবে যে এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী আমাদের উপর এখনো অত্যাচার করতেছে। সেনাবাহিনী নিজের মানে সমস্ত মানে শরীর দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে, তার ধাক্কাটা এই চাপটা তার শরীরের উপর দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সহযোগিতা কামনা করছেন প্রধান উপদেষ্টা। তো জনগণ, পাবলিক, এই যে এই মব যারা, তারা কি সহযোগিতা করছে? এই যে একটা সামান্য একটা 32 নম্বরের এই ঘটনায়, যেটা ছিল একেবারে অযৌক্তিক, এখানেই দেখেন কি অবস্থা। আর যখন নাকি মানে নির্বাচনটা তো একটা ক্ষমতার লড়াই, ওই সময় সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীকে সহযোগিতা করবে এই মানসিকতা তো আমি দেখছি না। এখানে যারা আসলো তারা তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের শিক্ষা রেখে একটা মেয়েকে দেখলাম ইংরেজি ভাষায় কথা বলতেছে, কি তার স্মার্টনেস, আমি মুগ্ধ। কিন্তু তার এই যে উদ্যোগ আয়োজনটা, এটা কি আইনানুগ? এটা কি আইন বহির্ভূত না? এটা তো বেআইনি কাজ। এটা তো সাথে সাথেই তাকে অ্যারেস্ট করার কথা না। তাকে অ্যারেস্ট করলে যেহেতু আর একটা অন্যদিকে টার্ন নেবে, সুতরাং অ্যারেস্টও করেনি, লাঠিচার্জও করেনি। যতটুক পারছে না করলে নয় সেটা করছে, না করলে কোনোভাবে মবটা ঠেকানো যাচ্ছিল না। এইরকম পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে? প্রধান উপদেষ্টার সেই আহ্বানে সাড়া দিয়ে ফ্রাস্ট্রেশনের জন্ম দেওয়া এখন, কারণ হোল জাতি আশা করছে যে এই মানে অদক্ষ একটা প্রশাসন কবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে। আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কারের দাবি উঠেছে সেই কয়টা তারা সংস্কার করে যাবে। কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম এই কথা বলেন, তার মানে হচ্ছে যে তাদের মধ্যে নির্বাচনকে পেছানোর কোনো ধরনের একটা দুরভিসন্ধি থাকতে পারে, কিংবা মানুষ সন্দেহ করতে পারে। এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগে যদি দেখেন, তার দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা, খুব জনপ্রিয় নেতা সার্জিস আলম, তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি বা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই যে নির্বাচন হবে না। তাহলে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, সেটা তো একটা সরকারের দায়িত্ব না, সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া। এটা 2 বছরও লাগতে পারলে 10 বছরও লাগতে পারে, এটা তো কেউ বলতে পারে না, এটা একটা আইনি বিষয়। কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না। তার মানে কি শেখ হাসিনার যদি আহ না আসে, শেখ হাসিনাকে যদি সাজা না দিতে পারে, জাতি অনন্তকাল নির্বাচনের জন্য বসে থাকবে? তা তো না। দুইজনের, দুই নেতার এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে, নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুটো ইস্যু নিয়ে এসেছে, যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক। এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে। এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করার কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না। তবে একটা জিনিস নাহিদ ইসলামের সাথে আহ জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে। জামাত ইসলামের আমিরও বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিবেশ স্থিতি ভালো না। কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না, এই বছর সম্ভব না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সেই বিষয়ে উনি মন্তব্য করেছেন। আপনি এবং এই এই দুইজনের বক্তৃতা নিয়ে দূরভিসন্ধি অন্যরা খুঁজতে পারে, কারণ জামাতও যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না। জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাছ না ছুঁই পানি অবস্থায় আছে যে নির্বাচন কবে হবে না হবে। এখন এই নির্বাচনকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই?
অবশ্যই সে এই যে সরকারের কথা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কেন? তার দায়িত্ব নাহিদ ইসলামকেই দিতে হবে, কারণ আইন শৃঙ্খলা তো এত অবনতি ছিল না, এটা অভ্যুত্থানের পরবর্তীতে হয়েছে। আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নাহিদ ইসলাম নিজেই। তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই, এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার। এটা ডিটারোয়েট করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে, আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আহ, আপনি অংশীদার, আবার সরকারে গিয়ে আপনি সেটার সমাধান করতে পারেন নাই, সেটাও আপনি অংশীদার। এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে, তো সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে, তাহলে আইন শৃঙ্খলা যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব। আর যদি মনে করেন যে না, আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না, আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না, তাহলে সরকার থেকে ছেড়ে আসেন, রাজপথে আসেন, জনতার কাতারে আসেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি জামাতের কথা বলছিলাম, জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সুরাহা হয় নাই। হয়নি, রাইট। এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই, নিবন্ধন নাই। সেই আচ্ছা, নিবন্ধন, আরেকটা কথা আমি বলি, একটু আমি একটা জানতে লাইন চাইছি শেষ করছি, আপনাকে। এই জি প্লিজ। নিবন্ধনবিহীন দুটা দল যদি এই নির্বাচনকে পেছানোর জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু মানুষ মানে উদ্দেশ্য থাকতে পারে বলে মানুষ সন্দেহ করতে পারে, কারণ তাদের কথাবার্তায়। জি। আচ্ছা, আরেকটা কথা, যে কথাটা আপনি বললেন, আপনার কথা থেকে বলছি আর কি, যে নির্বাচন যদি পিছিয়ে যায় হুম। তাহলে তাদের লাভটা কি? তারা কেন পিছাতে চায়? পিছালে তাদের কি লাভ হবে? ইমিডিয়েট লাভ তো তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয়, বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা, আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে, এই পরিস্থিতিতে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা সবাই মনে করে। আহ, সবাই মনে করে, বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে, সেই জন্য বিএনপি কে টার্গেট করে তারা কথাবার্তা বলে। আপনি খেয়াল করবে দেখবেন জামাতের টার্গেট বিএনপি, এবং ছাত্রদের টার্গেট বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপি কে। তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায়। এবং আমি জানি না বিএনপির আসলে নির্বাচন কতটা জরুরি, কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন। আমার আরেকটা ধারণা, হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে, তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে। এমন চাঁদাবাজি যে ক্ষেত্রটা, সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা, মানে লেজিটিমেসি দরকার আর কি, যে আমরা নির্বাচিত হয়ে আসলে এটা আমাদের বৈধ, এখন অবৈধ বলছে অনেকে। এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার, এবং জনগণের দরকার যে একটা সরকার, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক, জনগণের কিছু আসে যায় না। জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক, কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না, কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী, তোমরা এই করছো, তোমাদের পলিসি এই, তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার, কাকে আপনি দায়ী করবেন? ডক্টর ইউনূসও কোনো দায়িত্ব নেবে না। ডক্টর ইউনূস বলবে আমাকে তো সহযোগিতা করছে, আর করছে না, এইভাবে কথা বলবে। এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন, আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা, যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, ডক্টর নাহিদ বলছেন যে ভালো নাই। এই জি। কন্ট্রাডিক্টরিটা অবশ্যই ভালো নাই, আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই। ডক্টর ইনু যেটা বলেছেন, এটা হয় ওনার কাছে তথ্য নাই, কিংবা তিনি অসত্য কথা বলছেন। কারণ তথ্য নাই, আমি এই জন্য বলছি, তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না, কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন খারাপি সবকিছু, মানে আতঙ্ক, মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে, এবং আইন তার হাতে নিয়ে নিচ্ছে। এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে, ভালো আছে, তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন। জি। এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তার একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যে একজন ছাত্রীকে একজন মানে ভদ্রলোক, উনি তাকে নানাভাবে হেনস্থা করেছেন, হুম। এবং ওনার ওড়না ঠিক মতো পরা হয় নাই এইটা বলেছেন। এই যে পুলিশিং ব্যাপারটা, মোরাল পুলিশিং, এটা চললো, এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো, থানায় অভিযোগ করলো, ওই ছেলেকে ধরা হলো,
ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো, তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা যে হাজির হলো এখানে, এবং তৌহিদি জনতা এমন চাপ প্রয়োগ করলো, সারা রাত ওখানে তারা ছিল। তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেল খুব দ্রুত বেগে, যেটা আমরা দেখলাম। তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, এটা করলে তো আবার বিপদ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই তৌহিদি জনতা এই জিনিসটা কি? এরা কি এরকম পারে? তৌহিদি জনতা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের আমলে একটা মা বাপ আর কি। ওরা এখন তো এই তৌহিদি জনতা শেখ হাসিনার সরকারের আমলে এও ছিল, কিন্তু আস্ফালনটা ছিল না, তখন পিটার উপরে থাকতো। এখন তাদের উপর কোনো পিটা নাই, তারা স্বাধীন। এই স্বাধীন বলে তারা ডেইলি স্টার আক্রমণ করতে যায়, তারা আহ প্রথম আলো আক্রমণ করতে যায়, তারা এই কোরবানি করে, তারা এখানে যেখানে যখন জিয়াফত ইচ্ছা দেয়। তারা ডাক দিয়ে ডাক দিয়ে চলে যেতে পারে। তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে, ভাঙতে পারে। তো এই তৌহিদি জনতাকে নিয়ে কি বলবো? যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিটলি একটা মানে একটা কি বলবো, বিবেকহীন কাজকর্ম না, মানে একটা অসভ্যতা। একটা মেয়ে ওড়না পড়েছে, ওড়নার কি দেখা যাচ্ছে, আপনার অর্ধেক দেখা যাচ্ছে, যাচ্ছে না, এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা, এবং আবার সাধু সেজে বলছে যে না আমি তো এটা বলিনি, আমি এভাবে বলেছি। অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে সে কি মানে হুমকি স্বরূপ, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি। মেয়েটা যথাযথভাবে তার কর্তৃপক্ষকে দাবা মানে এটা বিচার দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে। কি হুম। অসভ্যতা কতটুকু গজিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক, যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে, এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া আর একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে ওড়না পড়বে কি আর পড়বে না। যাই হোক, সর্বশেষ তো মেয়েটা আহ, আইনের আশ্রয় নিয়েছে, এটা একটা ভালো দিক। কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় নিতে দিয়েছে, বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সম্ভবত তাকে, প্রক্টর বা রেজিস্ট্রার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে। এবং এই তথাকথিত তৌহিদি জনতা সেই 8 ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে। এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন, সেখানে লকআপের মধ্যে ওই আসামির নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার করছে। আবার আরেকটা উস্কানি তৈরি করছে, ওই সে থানাতে বসে ভিডিও দিচ্ছে, লাইভ করছে, এবং আরেকটা উস্কানি দিচ্ছে। সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না, সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে। সেই কারণেই তাকে আপনার রাইট। জামিন দিতে হয়েছে। কারণ জামিন হয়েছে। বাদী যদি হুম মনে হুম। করেন যে এটা আর নেবে, তাহলে বাদী কতটা প্রেসারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন। যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে, তার সোশ্যাল লাইফ হেল করে দিচ্ছে তাকে, আজে বাজে ভাবে বিভিন্ন গ্রুপে, এই তৌহিদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে, তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা। তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে। এখন এই তৌহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না। যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লীগ করতো বা না জানি না, একজন আবার এটাকে নিন্দা করলো, আরেকজন এটাকে এদেরকে আবার বুঝানোর জন্য থানায় গিয়েছিল। আর বুঝানোর জন্য গিয়েছে, তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি। যাই হোক, ভুল হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের ন্যাক্কারজনক কোনো কারণে কর্মকাণ্ডে সমর্থন দিতে পারে। শিবিরের সমর্থক, উগ্র সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে, ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে, কারণ বলছেও, আমার নিজের চোখেও দেখা এরকম উগ্র অনেকজনই এই মেয়েটা চরিত্র হনন করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে। সাংগঠনিক ভাবে আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে। এখন অন্য কোনো রাজনৈতিক দলও সেটা করে না। তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায়? এখন যারা এই ধরনের গ্রুপগুলোকে স্টাডি করে, মানে ফ্যাক্ট চেক করে, যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খোঁজে, তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার স্ক্যানার কিংবা অন্য কোনো একটা নামে, যে রয়টারের, সরি, এএফপির সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন, তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে ট্রিট হয়েছে এবং আদালতে ছিল।
এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজাও হয়েছিল। এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসে নাই, শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল। তারপর তাহলে দেখা যাচ্ছে যে এরা আহ, এদের 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 তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে, কোনো রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে নেই। আমি জানি না কতটুকু সত্যটা এখানে আছে, কিন্তু যারা এই ধরনের তথ্য যাচাই করে তারা ছবি টবি দিয়ে দেখিয়েছে যে বিভিন্ন ইনসিডেন্ট গুলোতে, ডেলি স্টারের ইনসিডেন্ট গুলোতে এরাই ছিল, এরাই সেই কোরবানি পার্টি, এবং এদের অনেক সমর্থক আছে, এদের আবার কিছু পেজও আছে, কিন্তু এদের কোনো রাজনৈতিক বড় ধরনের শক্তি আছে আমি, ওরাও বলে নাই, আমারও বিশ্বাস হয় না। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক,